নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার আপনাদের সবাই সামনে আসতে পেরে, আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে পেরে ভীষণ ভালো লাগছে। এখন আপনারা সবাই হয়তো জানেন, অনেকেই জানেন হয়তো, যে আপনাদের বাড়িতে যেরকম হঠাৎ করে একদিন দেখলেন যে কলে জল আসছে না। কেন জল আসছে না? কোথাও হয়তো আমাদের কলটা খারাপ হয়েছে বা পাইপটা ব্লকড হয়ে গেছে। তখন আপনারা কি করেন? আপনারা হৈ হৈ করে বেরিয়ে পড়েন, এই খোঁজ খোঁজ খোঁজ, আমাদের পাড়ায় জলের মিস্ত্রি, কলের মিস্ত্রি কোথায় আছে? আমাদের বাড়ির জলের কলের সমস্যাটা সেই কলের মিস্ত্রি বা যাকে আমরা প্লাম্বার বলি, সেই প্লাম্বাররা এসে ঠিক করবে। তো আমি হলাম সেই রকমই একজন জলকলের মিস্ত্রি বা প্লাম্বার, যারা বাথরুম, রান্নাঘর বা বাড়ির জলের ব্যাপারটা ঠিক না করে, ঠিক সেই রকম যেরকম পাইপের মধ্যে দিয়ে আমাদের জল যায়, সেরকম ছোট ছোট পাইপের মধ্যে দিয়ে সারা শরীরে রক্ত সঞ্চালন হচ্ছে, যে সেই রক্ত সাপ্লাইয়ের লাইনগুলো যারা আমরা চোখ রাখি সেগুলো ঠিকঠাক কাজ করছে কি না, আর সেগুলোর মধ্যে কোনো রকম গণ্ডগোল হলে যদি সেটাকে ঠিক করা, মেরামতি, রিপেয়ার, রিপ্লেসমেন্ট তার প্রয়োজন হয়, সেখানেই হচ্ছে আমাদের কাজ। অর্থাৎ খুব সহজ করে বলতে গেলে আমরা হলাম ডাক্তারি পাশ করা কলের মিস্ত্রি। এখন দেখুন, ঘটনাটা হলো যে আমাদের জবের থেকে মানুষের একটু জ্ঞান বুদ্ধি হয়েছে। আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারতাম আমাদের চোখটা কি করছে, ব্রেনটা করছে, কিডনির কাজ কি, লিভারের কাজ কি। কিন্তু এই হার্টের ব্যাপারটা বুঝতে বুঝতে আমাদের অনেক অনেক দিন চলে গেছে। এবং বেশি দিন হয়নি, কিন্তু ধরুন এখন থেকে হার্ডলি আমরা বলতে পারেন হয়তো 500 বছরের মধ্যে বেসিক একটা আইডিয়া হলো এই ব্যাপারটা কি। ছোট্ট একটা জিনিস, 250-300 গ্রাম ওজন, বুকের ভেতরে থাকে, সমানে ধপ 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 করে বিট করছে, লাফিয়ে যাচ্ছে। আরে লাফানোটাও খুব অদ্ভুত। কেন লাফাচ্ছে? কারণ সে রক্তটা পাম্প করছে। কেন রক্তটা পাম্প করছে? কারণ সে যদি রক্ত পাম্প না করবে, তাহলে আমাদের মাথার থেকে পায়ের নখ অবধি রক্ত সাপ্লাই যাবে কি করে? কখনো দেখেছেন, আমরা ছেলেবেলায় খেলতাম দুষ্টুমি করে, কারো আঙুলে একটা রবার ব্যান্ড বেঁধে দিতাম। রবার ব্যান্ড বাঁধলে কি হতো? আঙুলটা কালো হয়ে যেত। কেন কালো হয়ে যেত? রক্ত গেল না বলে। সো ডু রিমেম্বার, ঠিক সেই রকমভাবে আমাদের শরীরের প্রতিটা অংশ, হ্যাঁ, আমাদের নখের ডগা থেকে শুরু করে বড় বড় যন্ত্র, বড় বড় মাসেল, সেরকম হার্ট, যে কিনা আমাদের জন্ম মুহূর্ত থেকে জীবনের শেষ মুহূর্ত অবধি যাকে উইদাউট এনি রেস্ট, কোনো বিশ্রাম ছাড়া তাকে কাজ করে যেতে হবে। হার্ট কতবার কাজ করে? ধরে নিন মিনিটে 70 বার, 80 বার। মিনিটে 70 বার হলে একদিনে কত হয়? 1,00,000 বার। ধরুন আপনার 60 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, আপনি হিসেব করে দেখেছেন হার্টটা কতবার কাজ করেছে? অ্যাপ্রক্সিমেটলি 250 থেকে 300 কোটি হার্টবিট আপনার হয়েছে। কতবার কাজ করেছে? বাহ, বিরাট কথা তো। তাকে আপনি হার্টটাকে সন্দেশ খাইয়েছেন, মিষ্টি খাইয়েছেন, কি করেছেন? আপনি রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে হার্টটাকে চার্জ করতে হয়েছে, চার্জার আছে, সকেট আছে, মোবাইল কোম্পানিকে ফোন করে বলতে হয়েছে চার্জ ফুরিয়ে আসছে, রিচার্জ করো। করতে হয়নি। যে পাম্পটা মিনিটে 5 লিটার করে ব্লাড পাম্প করছে, যে পাম্পটার থেকে যদি আপনি রক্ত ছিটকে বেরোতে দেন, সে প্রায় 100 ফুট দূরে গিয়ে রক্তটা পড়বে উইথ দ্যাট কাইন্ড অফ ফোর্স। সেই পাম্পটা কোনো রকম এনার্জি রিচার্জ, তাকে পেট্রোল দিতে হয় না, কেরোসিন দিতে হয় না, ইলেকট্রিসিটি দিতে হয় না, হ্যাঁ, হাইড্রোজেন সেল নেই, মোবাইল কোম্পানির রিচার্জ নেই। সে কাজটা করছে কি করে? তার সমস্ত এনার্জিটা সে রক্তের মধ্যে দিয়ে পাচ্ছে। তাই এই যে আমরা ডাক্তাররা আপনাদের সঙ্গে ঘ্যান 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 করি যে বাবা সাবধানে থাকবেন, হার্টের ব্লাড সাপ্লাইয়ের যেন গণ্ডগোল না হয়। হার্টে কি করে রক্ত যায়? ছোট ছোট কতগুলো পাইপের মধ্যে দিয়ে, সেগুলোকে আমরা আর্টারি বলি। এই ছোট ছোট আর্টারিগুলো গিয়ে এরপরে যখন সকালবেলা হাঁটতে বেরোবেন, একটা গাছের দিকে চেয়ে দেখবেন,
গাছটা কি দেখছেন, একটা রুট থেকে এলো, তারপরে ভাগ করে করে ডালপালাগুলো ভাগ করছে। আমাদের শরীরে আর্টারিগুলো সেরকমই, এক একটা পাইপ যাচ্ছে, গিয়ে ছোট ছোট ভাগ করে করে ডিভাইড করে করে এক একটা অঞ্চলে এক একটা এরিয়াকে সেটা ব্লাড সাপ্লাই করছে। হার্টটাকে এরকম দেখতে হয়। এবং এই যে হার্টটাকে দেখছেন, এই যে ছোট ছোট শিরাগুলো, এই যে আমরা হার্টের আর্টারি ভালো রাখুন, পরিষ্কার রাখুন, ক্লিন রাখুন বলছি, একটা হার্টের আর্টারি কত বড় জানেন? আমার মাথায় বিশেষ চুল নেই, টুপি পরে আছি বলে বুঝতে পারছেন না। যদি মাথার 5টা চুল পাশাপাশি রাখেন, দ্যাট ইজ ওয়ান আর্টারি অফ দ্য হার্ট। তাহলে এই যে ছোট ছোট শিরাগুলো দিয়ে কেউ এই জায়গাটা সাপ্লাই করছে, আর একটা সাইডটা সাপ্লাই করছে, আর একটা তলাকে সাপ্লাই করছে, এইভাবে উইদাউট এনি ব্রেক নিরবচ্ছিন্নভাবে হার্টের ব্লাড সাপ্লাই হচ্ছে বলে এই হার্টটা সেই মিনিটে 70, 80, 90 বার করে জীবনের ফার্স্ট টু লাস্ট সে আমাদের কাজ করে যাচ্ছে। এখন এই আমাদের হার্ট বাবাজি সে কেন সমস্যায় পড়ে? সে সমস্যায় পড়ে যদি আমরা প্রথম কথা হলো, আমরা ভালো আছি, সুস্থ আছি, চলাফেরা করছি, এবার আমরা নিজেদের বয়সের সঙ্গে সঙ্গে এমন কিছু কিছু জিনিস, একটা অদ্ভুত একটা আমাদের যেটাকে জীবনযাত্রা বলি, লাইফস্টাইল বলি, খাওয়া দাওয়া বলি, এমন আমাদের ভাবভঙ্গি চালচলন শুরু হয় যে তাতে কি হয়, যে আজ হার্টটা কাজ করছে, খুব ভালো কথা, আর্টারি দিয়ে ব্লাড আসছে, খুব ভালো কথা, কিন্তু ঠিক যেমন পাইপের মধ্যে দিয়ে যে জলটা আসে, সেই জলটাকে তো পরিষ্কার রাখতে হবে। জলটা যদি ঘোলা জল হয়, তাহলে জলের মধ্যে যত যত আবর্জনার মতো জিনিসগুলো আছে, সেগুলো ধীরে 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 পাইপের গায়ে জমবে। অল্প জমেছে আমরা টের পাচ্ছি না, যত জমছে তত পাইপ সরু হচ্ছে, যত সরু হচ্ছে তত কম রক্ত যাচ্ছে। এই করে করে একদিন যদি চিন্তা করে দেখেন যে এই পাইপটা হার্টের পুরো বন্ধ হয়ে গেল, তাহলে কি হলো? এই পুরো অংশটা কোনো রক্ত পেল না। সে যদি রক্ত না পায়, তখন আমাদের একটা বিপদ শুরু হলো, বুকে ব্যথা হলো, ঘেমে গেলাম, ব্লাড প্রেশার ড্রপ করলো, বিচ্ছিরি রকমের একটা ইসিজির চেহারা হলো, যেন মনে হচ্ছে কেউ হার্টটাকে কুকুরে চিবিয়েছে। তখন আমরা হই হই কাণ্ড, হার্ট অ্যাটাক হয়েছে, একটা ব্যবস্থা করো। So what is a heart attack? A heart attack is basically muscle damaged হচ্ছে, ব্লাড সাপ্লাই কম যাচ্ছে বলে। অনেকের তার আগের স্টেজে একটা সিমটম হয় যে রক্তটা যাচ্ছে, পুরোপুরি বন্ধ হয়নি, কম যাচ্ছে। তখন কি হয়? চলতে গেলে বুকে ব্যথা, চলতে গেলে শ্বাসকষ্ট, কারো কারো হঠাৎ হঠাৎ মাথা ঘুরে যায়। তাহলে এই যে সমস্যাগুলো, এর খানিকটা আমরা নিজেদের উপর ডেকে আনি। কেন ডেকে আনি? কারণ আমাদের ধরুন একটা বয়স অবধি, ধরে নিন 20 বছর বয়স, 20-22 বছর বয়স অবধি আমাদের শরীরটা গ্রো করছে। তখন আমরা হয়তো একটু খাওয়া দাওয়ার মধ্যে একটু ভাজাভুজি গেলাম, সপ্তাহে 3 দিন বিরিয়ানি খেলাম, একটু মাংস টাংস বেশি খেলাম, আমার শরীরটা মেনে নেবে। বিকজ দ্য বডি ইজ গ্রোয়িং, তার খিদে বেশি, তার মেটাবলিক নিডস অনেক বেশি। কিন্তু যখন আমার শরীর একটা স্টেবল জায়গায় এলো, when the growth has stopped, তখন যদি আমি আমার সেই আর্লি স্কুল কলেজ লাইফের সেই অভ্যাসগুলো রাখি, যে আমার খাওয়া দাওয়ায় কোনো নিয়ন্ত্রণ নেই, হ্যাঁ আমার হয়তো একটু ভাজাভুজির দিকে আকর্ষণ আছে, ভালো কথা, অল্প খান। এবার খাওয়া দাওয়াটা ইজ ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টরস, যার জন্যে কি হচ্ছে, এই পাইপের মধ্যে দিয়ে যে ব্লাডটা যাচ্ছে, এই ব্লাডের কম্পোজিশন অফ দ্য ব্লাড চেঞ্জেস। দুটো মেইন কন্ডিশনে আমরা ব্লাড কম্পোজিশনটাকে যাকে বলে গণ্ডগোল করে দিই। একটা কন্ডিশন হচ্ছে ডায়াবেটিস। আমরা কিন্তু এখনও পরিষ্কার জানি না ডায়াবেটিস কেন হয়, বাট ওয়ান থিঙ্কিং ইজ যে ভারতবর্ষে একটা ঘরে যদি 100টা লোককে একসাথে রাখেন, তাদের মধ্যে প্রায় 30টা ডায়াবেটিক বেরোবে। কেন? মেবি ওয়ান অফ দ্য ফ্যাক্টরস ইজ যে আমরা হয়তো ছোটোবেলার থেকে ভাত বেশি খাই।
একটা এক্সেসিভ কার্বোহাইড্রেট লোড গেলে আমরা অনেক সময় সেই দাদু দিদিমার থেকে গল্প শুনবেন, লোকে অনায়াসে বলতো দিনে 3 বার ভাত খায়, ঘুম থেকে উঠে ভাত খায়, দুপুরে ভাত খায়, রাতে ভাত খায়। তো যত বেশি ভাত খাচ্ছেন, যত বেশি কার্বোহাইড্রেট খাচ্ছেন, তত কি হচ্ছে, দ্য বডি ইজ ভেরি হাংরি ফর কার্বোহাইড্রেটস। এক্সেস প্রোটিন শরীরে গেলে শরীর বার করে দেয়, এক্সেস ফ্যাট শরীরে গেলে শরীর কন্ট্রোল করার চেষ্টা করে। আওয়ার বডি ডাজ নট নো হাউ টু গেট রিড অফ কার্বোহাইড্রেটস। আপনি এক গাদা ভাত খেয়ে নিলেন, ঘুমিয়ে পড়লেন, রাত্রিরে কি হলো, সেই কার্বোহাইড্রেটগুলো চেঞ্জ করলো ইন্টু ফ্যাটস, লিপিডস এটসেট্রা। আবার এর সঙ্গে সঙ্গে আমরা একেবারে ধরুন এইটুকু মাছ খাচ্ছি 1 গামলা তেল দিয়ে। হ্যাঁ, আপনি একটা যাকে বলে জামাই ষষ্ঠীর মেনু দেখুন, প্রত্যেকটা জিনিস জবজবে করে ভাজা, হয় তেল না হলে ভাজা। তাহলে এই যে একটা অ্যাবনর্মাল ফ্যাট আমরা শরীরের মধ্যে দিচ্ছি, এই খানিকটা ডায়াবেটিস সুগারটাকে গন্ডগোল করছে, ইনসুলিন গ্লুকাগন মেটাবলিজমটাকে ঝামেলায় ফেলছে। এই ভাজাভুজির প্রতি আমাদের যে একটা সাংঘাতিক যে একটা দুর্বলতা, তার থেকে আমার কোলেস্ট্রল এগুলো বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে কি হচ্ছে যে আমাদের এই পাইপের ভেতর ডিপোজিট পড়ার যে প্রবণতা, এইটা আজকের দিনে ইজ ভেরি হাই। এটাকে আবার পোষকতা করছে আমাদের অন্য অভ্যাসগুলো। কী অভ্যাসগুলো? হাঁটাচলা কম, লিফটে উঠছি, এসকেলেটারে নিচে নামছি, বাড়িতে গিয়েই সন্ধ্যেবেলা 6টার থেকে হাতে রিমোট নিয়ে সিরিয়ালে বসে পড়ছি বা আইপিএলে বসে পড়ছি। হাঁটা চলার সুযোগটা কোথায়? ওজন বাড়ছে, সবাই মনে করছে যে আমার একটু ভুঁড়ি বাড়ছে, মাঝখানটা নাদুস নুদুস দেখতে লাগছে, ডাক্তারবাবু ভুঁড়ি হয়ে যাচ্ছে, আমি তো খাই না, আমি তো বেশি খাই না। আমি তাদের খুব জোর হাতে বলি যে রাগ করবেন না, বাড়িতে গিয়ে বাংলার 43-এর মন্বন্তরের কতগুলো ছবি দেখুন। যদি কোনোদিন দুর্ভিক্ষে একটা মোটা লোক খুঁজে পান, আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাংলার বুকে অন্তত 7টা না 8টা মেজর ফ্যামিন হয়ে গেছে, প্রত্যেকটা পিক্টোরিয়ালি কাভার্ড আছে। যান ইথিওপিয়া থেকে পশ্চিমবঙ্গের ফ্যামিনের অভিজ্ঞতা দেখুন, এবং দুর্ভিক্ষের মধ্যে যদি একটা মোটা লোক খুঁজে পান, ছবিটা আমার কাছে দেবেন। সো কেন আমাদের এই ডিসব্যালেন্সগুলো হচ্ছে? আমরা প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি কনজিউম করছি। কি খেলাম, কতটা এনার্জি আমরা খরচা করছি। লোকে খুব ক্যাজুয়ালি বলে দেয়, এই আমরা বুঝছেন তো, এই ওজনটা কমাবো, এই তো গল্প করতে করতে সিঙ্গাড়া খেয়ে ফেললাম একটা। ব্রিলিয়েন্ট। একটা অ্যাভারেজ সিঙ্গাড়া খেতে কতক্ষণ এক্সারসাইজ করতে হবে জানেন? একটা অ্যাভারেজ সিঙ্গাড়ার ক্যালোরি কন্টেন্ট হচ্ছে অ্যাবাউট 150 ক্যালোরি যদি বার্ন করতে চান, একটা ট্রেডমিলে আপনাকে 5.5 থেকে 6 মিনিটসে 40 মিনিট ছুটতে হবে। তাহলে 2টো সিঙ্গাড়া খেলে প্রায় 1.5 ঘন্টা ট্রেডমিলে ছুটতে হবে। যেদিন 4টে সিঙ্গাড়া খেয়েছেন, সেদিন সারাদিনই ট্রেডমিলে থাকতে হবে, ট্রেডমিল থেকে আর নামতে পারবেন না। সো আফটার আ সার্টেন টাইম ইন লাইফ, সুগারের অবস্থাটা কি, লিপিডস কেরম আছে, খাওয়া দাওয়ার থেকে আমি এই জিনিসগুলোকে উস্কে দিচ্ছি কিনা। মাঝে মধ্যে সবাইরই ইচ্ছে হবে, হয়তো মাসে 1 দিন 2 দিন একটু মাংসের ঝোল খাওয়া হলো, দিন 15 বাদে বাদে হয়তো বসে একটু ভাজাভুজি, একটা পকোড়া সিঙ্গাড়া খেলেন। তা বলে এই জিনিসগুলো যদি হয়ে যায় যে আপনি কখন খান, বলে বৃষ্টি পড়লে খাই আর না পড়লে খাই, তাহলে অসুবিধা আছে। অ্যান্ড দি আদার হ্যাবিট, যে জিনিসটা আমাদের মূর্খতার থেকে এসছে, কোনটা জানেন? এখন আপনাদের দেখলেই, ছবি দেখলে মনে হবে ভূত দেখছেন। স্মোকিং, সিগারেট খাওয়া। যে কোনো লোক পাশের লোকটাকে বলবে সিগারেট খেও না, সিগারেট খেও না। আমাদের দ্য স্টোরি অফ দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড। আজ থেকে 50 বছর আগে দেশের গভর্নমেন্টরা আমাদের দেশে যখন অল্প বয়সী ছেলেমেয়েরা আর্মিতে এনরোল করতো, আপনি জান না, নতুন দোকানে গেলে দেয় না আপনাকে ওয়েলকাম গিফট, হোটেলে ঢুকলে দেয় না। ইচ অ্যান্ড এভরি সোলজার অফ দ্য আর্মি, তারা যখন আর্মিতে প্রথম নাম লেখাতো, তাদের 500টা করে সিগারেট দেশের সরকার দিত।
কারণ তখন আমাদের ধারণা ছিল যে সিগারেট খাওয়াটা মানে আপনি একটা টার্জেন হিরো ম্যাচো হয়ে গেলেন। আমাদের মূর্খতা। অ্যান্ড ওভার অলমোস্ট 200 ইয়ার্স আমরা সিগারেট খাওয়াটা, স্মোকিং, টোব্যাকোটাকে নিঃশ্বাস নেওয়ার সাধারণ ব্যাপার, ওটা তো নেশার মধ্যেই পড়ে না। ইটস অলমোস্ট লাইক ব্রিদিং। উই হ্যাভ মেড ইট সো সিম্পল, সো অ্যাকসেপ্টেবল। তারপরে যখন আমাদের টনক নড়ল, আরে বাবা এটা তো একটা সাংঘাতিক ব্যাপার, এর থেকে লাংসে অসুবিধে হচ্ছে, হার্টে হচ্ছে, মুখে ক্যান্সার হচ্ছে, দ্য হেল হ্যাজ ব্রোকেন লুজ। তো এই যে 200-300 বছরের আমাদের যে একটা অভ্যাস, সেটাকে আমরা এই 45-50 বছরের যে একটা আমাদের মধ্যে নূতন উপলব্ধি, সেটা দিয়ে রিপ্লেস করাটা অতটা সহজ হচ্ছে না, বাট ইট ইজ ওয়ার্কিং। আর কতগুলো জিনিস আমার আপনার প্রত্যেকের হাতের মুঠোর মধ্যে আছে, যে জিনিসটা করতে আমাকে একটা খুব পয়সা খরচা করে ডাক্তারের কাছে গেলাম, দিস্তে টেস্ট করলাম, দ্যাট ইজ নট রিকোয়ার্ড। কি আছে? একটা ছোট্ট বডি ওয়েট মাপার ওজন রাখবেন, অন্তত মাসে 3 বার করে নিজের ওজন দেখবেন। হ্যাঁ, লোকে লাখ টাকা দিয়ে মোবাইল কেনে, 1,000-3 টাকা খরচা করে একটা ব্লাড প্রেশার মাপার ইনস্ট্রুমেন্ট রাখবেন। ইফ ইউ আর অ্যাবাভ 40 ইয়ার্স অফ এজ, মাসে 1-2 বার করে দেখবেন। আর যখনই মনে করবেন 2 পয়সা রোজগার করছেন আর ইনকাম ট্যাক্স চিমটি কাটছে, অ্যাডভান্স ট্যাক্স সাবমিট করতে হবে, যেমনি ট্যাক্স সাবমিট করবেন তার সঙ্গে একটা শরীরের চেক আপ করবেন। ট্যাক্স তো দিচ্ছেন, ভালো কথা, ইনকাম এক্সপেন্ডিচারের ট্যাক্সেশন ক্যাটেগরি কোথায় পড়ে সেটা তো আপনার নখদর্পণে জেনে গেছেন, অ্যাকাউন্টেন্ট বলে দিচ্ছে। মেডিকেলি কোন ক্যাটেগরির মধ্যে পড়েন? আর ইউ হাইপারটেনসিভ? আর ইউ আ 40-year-old ডায়াবেটিক? আর ইউ আ 50-year-old হাইপারলিপিডিমিক? আর ইউ আ 55-year-old ওবিস, ডায়াবেটিক অ্যান্ড হাইপারটেনসিভ? এই জিনিসগুলো তো জীবনটাকে ছাড়খাড় করে দেবে। তো যেভাবে নিজের টাকা পয়সার হিসেব রাখি, যেভাবে নিজের ফাইন্যান্সিয়াল ডিটেলস জানি, প্রপার্টি ডিটেলস জানি, সেইভাবে with same amount of attention go through a regular check-up pattern. মাঝে মধ্যে প্লেনে তো নিশ্চয়ই উঠেছেন। প্লেনে ওঠার আগে সিকিউরিটি চেকটা কখন হয়? প্লেনে উঠে গিয়ে লোকে হুজ্জুতি করছে তখন হয়, না প্লেনে ওঠার আগে হয়? So nobody wants trouble at 39,000 feet. All you want is a proper security check at the proper time. বছর 45 যখন বয়স হয়ে গেছে, অ্যাবসলিউটলি রুটিনলি বছরে 3 বার করতে পারলে খুব ভালো, না হলে মিনিমাম টুয়াইস এ ইয়ার একটা ব্লাড চেক আপ প্ল্যানের মধ্যে যাবেন। আর আমরা ডাক্তাররা বা প্যাথোলজিক্যাল ল্যাবরাও আমরা কম দুষ্টু লোক নই, আমাদেরও বিটকেল বুদ্ধি আছে। সবাইকে বলে দিলাম টোটাল বডি চেক আপ। লোকে মনে করলো যে একেবারে মানে প্যাথোলজির থেকে অ্যাস্ট্রোলজি সব বেরিয়ে আসবে ওই চেক আপটার মধ্যে। টোটাল বডি চেক আপ বলে কিছু হয় না, ফর গড সেক। ওটা হচ্ছে আমাদের মিথ্যে কথা। মাঝে মধ্যে পাড়ার ল্যাবরেটরিটাকে পারলে হালকা করে কানটা মুলে দিলেও দিতে পারেন। দ্যাট ইজ আ লাই। সো দ্যাট ইজ আ ব্লাড টেস্ট। এরপরে যদি কারো অন্যরকম কোনো সমস্যা থাকে, কারো লাংসের প্রবলেম আছে, কারো হয়তো একটু চলতে গেলে বুকে ব্যথা হয়, you may have other problems, abdominal problems, kidney issues, please remember যে আপনাকে একতারা কাগজ হাতে দিয়েছে বলে সারা শরীরের চেক আপটা হয়নি। সো যে আমার ইস্যুসগুলো আছে, প্রবলেমগুলো আছে, সেটা নিয়ে কাকে দেখাবেন? সবচেয়ে ভালো ডাক্তারটার নাম জানেন? সবচেয়ে ভালো ডাক্তারটা হচ্ছে যে আপনার সবচেয়ে কাছে আছে। সো গো অ্যান্ড সি দ্য ডক্টর, যে আপনাকে সব থেকে তাড়াতাড়ি দেখে দিতে পারবে, আপনার সঙ্গে রেগুলারলি এই ব্যাপারে কথাবার্তা বলতে পারবে। কারণ এই চেক আপ, এই ভিজিলেন্স করানোটা আমাদের দেশে, আমাদের সমাজে প্রচণ্ড দরকার। কেন দরকার জানেন? একটা 50 বছরের লোকের বুকে ব্যথা হয় না। একটা 50 বছরের লোকের পিছনে যে 4 জনের পরিবারটা আছে, যখন সেই লোকটা হসপিটালের বেডে ছুঁয়ে ছটফট করে রাত্রির বেলা, হ্যাঁ, এই ছটফটানিটা কেবল একজন পেশেন্টের নয়,
তাকে চারিপাশে দাঁড়িয়ে থাকা আরও 4-5টা মানুষের। লাইফ ইজ হার্ড, ইট হ্যাজ ইটস ওন চ্যালেঞ্জেস। আমরা যেভাবে যতটুকু আজকে উন্নতি করতে পেরেছি, চিকিৎসা আছে, কিন্তু তা বলে আগে লোডশেডিং হবে, তারপর ইলেকট্রিকের মিস্ত্রি ডাকবো, বাড়িটা অন্ধকার হবে, তারপর মিস্ত্রির খুঁজে বেরোবেন, দ্যাট ইজ নট আ গুড আইডিয়া। যদি ঝামেলা হয়, টুডেজ ট্রিটমেন্ট ইজ মাচ বেটার দ্যান বিফোর। একটা রেগুলার চেক আপের মধ্যে রাখুন। আর আমরাও মাঝে মধ্যে আপনাদের ভয় পাই এমন একটা অবস্থা করি যেন লোকে মনে করে দিনে 3বার করে হার্ট অ্যাটাক হবে। দ্যাট ডাজন্ট হ্যাপেন। আমরা যত সজাগ হব তত এই ঝামেলার প্রবণতা কমবে। আর জানবেন যে গত প্রায় 30 বছর ধরে প্রতি বছর 3 সপ্তাহ করে বেশি বেঁচেছেন, বিকজ আমরা যতটা স্বাস্থ্য সচেতনতা দেখাতে পেরেছি এবং তার সঙ্গে সঙ্গে চিকিৎসায় আজকে যে অ্যাডভান্সমেন্ট হয়েছে, তাতে হিউম্যান লাইফ এক্সপেক্টেন্সি is increasing by almost 3 weeks every year. তো ভালো থাকুন, নিজেকে সুস্থ রাখুন, বি ওয়েল, নর্মাল অ্যান্ড অ্যাক্টিভ। রেগুলার চেক আপের মধ্যে থাকবেন, অ্যান্ড হোয়াট এভার বি দ্য ইস্যুস, একটু হাঁপ ধরছে, ব্লাড প্রেশার, হাইপার টেনশন, হোয়াট এভার বি ইউর কোয়েরিজ, রেগুলারলি সেটাকে চোখে রেখে নিজের সবচেয়ে কাছে যে ডাক্তার বসে আছেন তার সঙ্গে একটা যোগাযোগ রাখুন। উই আর রেসপন্সিবল নট অনলি ফর আস বাট পিপল হু ডিপেন্ড অন আস। ভালো থাকবেন। গড ব্লেস ইউ অল। থ্যাংক ইউ।